বকেয়া বেতন নিয়ে আন্দোলন করতে হচ্ছে, আসলে পরিস্থিতি কি আরো নাজুক হয়েছে কিনা? আমি যদি এখন বলি যে আমি 8 ঘন্টা শ্রম চাই, একজন শ্রমিকই হয়তো সেটাতে বিরোধিতা করবেন। এই জায়গা থেকে যে তাকে তো বাঁচতে হবে, ফলে সেই বাঁচার জায়গাটাতে আসলে প্রশ্নটা হচ্ছে যে তার মজুরি। মালিকরা জানে যে তাদের উৎসব ভাতা দিতে হবে, 2টার সময় তাদেরকে ছুটি দিতে হবে, মানে ছুটির আগেই তাদের বেতন ভাতা দিতে হবে। এই জায়গায় সরকারের ইন্টারফারেন্স কেন লাগে? প্রত্যেকটা ঈদে বোনাস দিতে হবে, এটা তো একটা সাধারণ বিষয়। বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, তারা অনেক সময় বলে যে ছোট কারখানাগুলো, ছোট প্রতিষ্ঠানগুলো দিতে পারবে না, তারা সমস্যার মধ্যে আছে, কিন্তু দিন শেষে আসলে সবাই সরকারের কাছে সুবিধা চায়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএস স্পেশাল। প্রিয় দর্শক, আমরা জানি যে আজ থেকে প্রায় 140 বছর আগে 1886 সালে শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে এই দিবসটি এসেছে। এই দিবসের মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে 8 ঘন্টা কর্মঘণ্টা হবে 8। এই দাবির প্রেক্ষিতেই আন্দোলন হয়েছে, কিন্তু এত বছর পরে এসেও আমরা দেখছি যে বাংলাদেশে আসলে শ্রমিকের কর্মঘণ্টা এখনও এর চেয়ে অনেক বেশি। বিভিন্ন প্রেক্ষাপটে এই সময়টা আরও অনেক ধরনের বেশি রয়েছে, যদিও অনেকেই ওভারটাইম পান, অনেকেই পান না। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে। এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান। সেই সাথে তিনি গত সরকারের সময় যে শ্রম সংস্কার কমিশন হয়েছিল সেই কমিশনের মেম্বারও ছিলেন। তাসলিমা, আপনাকে স্বাগত জানাচ্ছি টিবিএস স্পেশালে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে। এই যে শ্রমিক দিবস আসলে আমরা অনেক ধরনের আলোচনা করি, আসলে বাংলাদেশের সামগ্রিক শ্রমিকের কাজ করার পরিবেশ কেমন, তাদের পাওনা দাওনা সব মিলে আসলে পরিবেশটা কেমন? প্রথমে আমি স্মরণ করতে চাই আজকে মে দিবসের সূত্রপাত যে আন্দোলনকারীরা করেছিলেন এবং বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে যারা প্রাণ দিয়েছেন এবং গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন। আপনি একটু আগেই বললেন যে আসলে মে দিবসটার সূত্রপাত হয়েছিল 8 ঘন্টা শ্রমের দাবিতে, এবং ওই সময়ে আমেরিকায়, ইউরোপে যখন শিল্পর বিকাশ হচ্ছে, একই সাথে আমরা দেখেছি শ্রমিকরা 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত তাদেরকে কাজ করতে বাধ্য হতে হয়েছে। তারা মানে সূর্যোদয়ের সময় বের হন, আবার সূর্যের আলো দেখারও সুযোগ তাদের ছিল না। তো এইরকম একটা সময়ে আসলে 8 ঘন্টা যাতে শ্রম স্বীকৃতি হয়, সেটার থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়। সেই আন্দোলনে 1886 সালে শিকাগো শহরের হে মার্কেটের সামনে বহু শ্রমিকরা মিলিত হন, সেখানে পুলিশি নির্যাতন হয়। পরবর্তী সময়ে আন্দোলনকারীদেরকে ফাঁসিও দেওয়া হয় 4 জনকে। তো এই এত বছরে এসে যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা যেটা দেখব, যেটা এই 8 ঘন্টার আন্দোলনের সাথে আসলে খুব জরুরিভাবে যুক্ত হচ্ছে মজুরির প্রশ্নটা। আমাদের দেশে কিন্তু আইনে কাগজে কলমে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবেন, এটাই হচ্ছে আইন। ওভারটাইম করারও কিছু নিয়ম আছে, কিন্তু আমরা দেখি যে প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের বাইরেও যে শ্রমিকরা আছেন তারা বাধ্য হন 8 ঘন্টার বেশি কাজ করতে। কেউ কেউ আবার খুঁজেন যে কোথায় 8 ঘন্টার বেশি ওভারটাইম তারা করতে পারবেন। কারণটা ওইখানেই, তারা যে মজুরিটা পান সেই মজুরিটা দিয়ে আসলে বেঁচে থাকা খুব কঠিন হয়। আপনি জানেন বাজারের কি অবস্থা, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি সবকিছু মিলে। তো সেই জায়গা থেকে আমাদের দেশে এখনো কিন্তু কোনো জাতীয় ন্যূনতম মজুরির বিষয়টা দাঁড়ায় নাই। তো আমরা আশা করি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার হয়েছে তারা এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব নেয়, তখন 11টা কমিশন করা হয়। তার মধ্যে একটা ছিল শ্রম সংস্কার কমিশন, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বডি আছে সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধীনে, যেটাকে বলা হয় জাতীয় ত্রিপক্ষীয় পরিষদ, পরামর্শ পরিষদ, এনটিসিসি সংক্ষেপে বলে। এই দুইটা জায়গাতেই আসলে এই শ্রম আইনটা পরিবর্তন করার জন্য অনেক রকম কাজ হয়েছে। কারণ আমরা দেখব যে শ্রমিকদের একে তো বেতনের একটা অনিশ্চয়তা আছে। বাংলাদেশে প্রায় 7.5 কোটির মতো শ্রম শক্তি, তাদের প্রত্যেকেই কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃত না, মাত্র 15% স্বীকৃত। তো সেই স্বীকৃতির জায়গাটাও তাদের একটা প্রশ্নের মুখোমুখি। এখানে নিরাপত্তার সংকটটা খুব একটা আমরা রানা প্লাজার সময় থেকে দেখে আসছি। এখন হয়তো রানা প্লাজার মতো অত বড় ঘটনা আমরা দেখি না, কিন্তু রানা প্লাজার মতো এত বড় শ্রমিক হত্যাকাণ্ডের পরে আসলে ক্ষতিপূরণের আইনটা বদল দরকার ছিল, শাস্তির বিষয়টা ত্বরান্বিত করা দরকার ছিল, বা বিচার প্রক্রিয়াটা কি হবে, শাস্তির পরিমাপটা কি হবে, সেগুলো আরো বৃদ্ধি করা দরকার ছিল। তো সেই জায়গাগুলো অনেকটা আটকেই আছে। কিন্তু এর মাঝে আমাদের যেই
প্রাপ্তি আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে এই মে দিবসের প্রাক্কালেই আমরা এই মাসেই গত মাসে এপ্রিল মাসের 10 তারিখে আমরা নতুন একটা শ্রম আইন পেলাম, যেটা শ্রম সংস্কার কমিশন এবং টিসিসির কাজের পরবর্তী ধাপে হয়েছে। সেখানে কিছু ইতিবাচক দিক আছে, কিছু এখনো লড়াই করার দিক আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। আমরা একটু জানতে চাই, আমি দেখলাম যে বিলসের একটা জরিপ রয়েছে, সেই জায়গায় প্রায় 600 আন্দোলন হয়েছে 2025 সালে। তার মধ্যে মোটা দাগে যদি বলি 204টাই হচ্ছে বকেয়া বেতন নিয়ে। এই আন্দোলনের যে তালিকা আছে তাতে আমি কোথাও দেখছি না যে কর্মঘণ্টা নিয়ে, অথচ এই একটা দাবি এক সময় ছিল। এই সময়ের সাথে মানে এখন বকেয়া বেতন নিয়ে আন্দোলন করতে হচ্ছে, আসলে পরিস্থিতি কি আরো নাজুক হয়েছে কিনা? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা নতুন বাস্তবতা ছিল, আমরা সেটা সবাই কম বেশি জানি। কিছু প্রথম কদিন কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, এবং শ্রমিকরাও তখন অন্য সকলের মতোই তাদেরও নতুন বাংলাদেশে প্রত্যাশা ছিল, এবং সেই জায়গা থেকে শ্রমিকদের মধ্যে আন্দোলন হয়েছে। অনেক কারখানার মালিকরা সাংসদ ছিলেন সেই ফ্যাসিবাদী শাসনামলে, তারা কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ কেউ জেলে আছেন, ফলে তাদের কারো কারো কারখানা বন্ধ হয়েছে, অনেকে বেতন দেন নাই, এবং বেতন না দেওয়া ঈদের সময়, এগুলো দেখা যায় যে একটা মানে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময় এটা একটা বড় সংকট হিসেবে আমরা সামনে দেখি এবং শ্রমিকদেরকে মাঠে থাকতে দেখি আমরা। পরবর্তী সময়ে 18 দফা একটা গার্মেন্টস শ্রমিকদের জন্য দাবি করা হয়, এবং আসলে এই যে বকেয়ার এটা আমাদের বাংলাদেশে আমরা দেখি। আমরা আসলে এই জন্যই বলেছিলাম শ্রম সংস্কার কমিশনেও, যাতে যে কোনো মালিক যখন আসলে কারখানা প্রতিষ্ঠা করবে তাকে আগাম শ্রমিকদের কয়েক মাসের বেতন জমা দিয়ে তারপরে তাকে কারখানাটা করতে হবে। তো সেইটা আসলে এখন আইনের মধ্যে হয় নাই, কারণ যে কোনো জরুরি পরিস্থিতিতে কিন্তু শ্রমিকরাই দেখা যায় যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর শ্রম ঘন্টার যে কথা বললেন, যে সেটা আসলে আমরাও নিজেরা মাঝে মাঝে ভাবি যে আসলে আমি যদি এখন বলি যে আমি 8 ঘন্টা শ্রম চাই, একজন শ্রমিকই হয়তো সেটাতে বিরোধিতা করবেন। এই জায়গা থেকে যে তাকে তো বাঁচতে হবে, ফলে সেই বাঁচার জায়গাটাতে আসলে প্রশ্নটা হচ্ছে যে তার মজুরি, মানে 8 ঘন্টা কাজের সাথে মজুরিটা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। যদি আমার মর্যাদাপূর্ণ মজুরি না হয়, যদি আমার খাবারের নিশ্চয়তা, আমার চিকিৎসার নিশ্চয়তা, আমার মাথার উপর ছাদ, আমার বাচ্চাদের পড়াশোনা, এইগুলোর জায়গায় যখন আমার ঘাটতি হবে, তখন কিন্তু ওই 8 ঘন্টাটা হয় না। ফলে আমাদের এই 8 ঘন্টার লড়াইটা একই সাথে মজুরির লড়াই, একটা মর্যাদাপূর্ণ মজুরি, একটা জাতীয় মজুরি, এটা খুব জরুরি আমাদের দেশে। আমরা মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে অর্থনীতিতে, এগুলো আমরা বলি। যদিও এখন দেশে একটা আন্তর্জাতিক পরিস্থিতির চাপ আছে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে আসলে জাতীয় ন্যূনতম মজুরি করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা আমরা শ্রম সংস্কার কমিশনেও এই দাবি করেছিলাম। এখনও আমরা মনে করি যে একটা ন্যূনতম জাতীয় মজুরি যদি থাকে, যেটা নিচে কারো হবে না। আমাকে কেন আসলে ওভারটাইম করতে হবে? ওভারটাইমটা আমার ঐচ্ছিক বিষয়, ওভারটাইম তো আমার বেতন না। ফলে আমরা দেখি যে বাংলাদেশে যে শ্রমিকরা ওভারটাইম করেন বা প্রতিষ্ঠানের বাইরে ঘন্টার পর ঘন্টা যারা কাজ করেন, তাদেরকে আপনি দেখবেন যে অল্প বয়সেই তারা কিন্তু তাদের প্রাণশক্তি হারিয়ে ফেলেন। অল্প বয়সেই তাদেরকে মনে হয় তারা অনেক বুড়িয়ে গেছেন, বা কর্ম আয়ু যেটা সেটা তাদের কমে গেছে, প্রাণশক্তি কমে গেছে। এটা পুরোটাই কারণ সে অল্প বয়সে তার যা করার কথা না সে তাই করছে। তো সেটা জায়গা থেকে এই মজুরির জায়গাটা যদি আমরা একটা স্ট্যান্ডার্ড জায়গা না নিতে পারি, সেটা আমার মনে হয় এবারে অনেক বিবেচনার দরকার। মানে 8 ঘন্টার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। এই বেতন ভাতা ছাড়া আমরা একটা জিনিস সবসময় দেখি, কোনো ধরনের উৎসব আসলে, দুইটা ঈদ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সময় বেতন ভাতা নিয়ে একটা বড় ধরনের সমস্যা হয়, মালিকরা দিতে পারে না, সরকারের সাপোর্ট চায়। এই জিনিসটা কেন হয়? আর মালিকরা জানে যে তাদের উৎসব ভাতা দিতে হবে, দুইটার সময় তাদেরকে ছুটি দিতে হবে, এই মানে ছুটির আগেই তাদের বেতন ভাতা দিতে হবে, এই জায়গায় সরকারের ইন্টারফারেন্স কেন লাগে? আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেকটা ঈদে বোনাস দিতে হবে, এটা তো একটা সাধারণ বিষয়। বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, তারা অনেক সময় বলে যে ছোট কারখানাগুলো, ছোট প্রতিষ্ঠানগুলো দিতে পারবে না, তারা সমস্যার মধ্যে আছে। কিন্তু দিন শেষে আসলে সবাই সরকারের কাছে সুবিধা চায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমাদের কয়েকটা খাত তো খুব গুরুত্বপূর্ণ। পোশাক খাতটা খুবই একটা স্থিতিশীল শিল্প খাত হিসেবে বিকশিত হয়েছে। তো সেই জায়গায় আসলে বেতন না দিতে পারার কথা না, এবং সেটার দায়িত্ব গ্রহণ করার জন্য মালিক সমিতি যেগুলো আছে তাদেরও দায়িত্ব নেওয়া উচিত, এবং সরকারের এইটা তদারকি করা দরকার। এবার আমরা যেটা দেখেছিলাম
মানে সংসদ মানে নির্বাচন হওয়ার পরবর্তী সময়ে নবনির্বাচিত যে সরকার, তারা যেটা করেছিলেন যে কোন কোন কারখানায় আসলে বেতন দিতে পারছে না সেটার তালিকা করা, সেগুলোকে নোটিশ করা। আমরা নিজেরাও আসলে সে বিভিন্ন কারখানায় গিয়েছিলাম এই রমজানের ঈদের আগে। তো এবার অপেক্ষাকৃত কম শ্রমিকরা কম মানে তাদের অসন্তোষ ছিল না তা না, অবশ্যই ছিল, কিন্তু সেটা গত 15 বছর আমরা যখন দেখতাম যে ঈদ আসলেই আমরা জানি শ্রম ভবনের সামনে শ্রমিকরা বসে থাকবেন বা পথে আসবেন, যেটা আসলে মানে যে কারোর জন্যই খুব অস্বস্তিকর। বিগত সময় সরকারের হয়তো খুব অস্বস্তি হয় নাই, যে ঈদের দিনে একজন শ্রমিক আসলে আন্দোলন করছে, এর থেকে দুঃখজনক তো কিছু হতে পারে না। একটা ঈদেই তো শ্রমিকরা শুধু ছুটি পায়, একটা লম্বা সময়ে সে হয়তো ছুটি পায়, সেই ছুটিটাকে সে পরিবার পরিজন নিয়ে অন্তত একটু ভালো মন্দ কিছু খাওয়া, কি পরে শ্রমিকরা তো বাংলাদেশি এই বাজারের কাপড়ই পরে, আর কি বা খান তারা ওই কয়েকটা দিন হয়তো একটু ভালো খাওয়ার জন্য, সেইটুকুর জন্য দেখা যায় যে সেই নিশ্চয়তাগুলো তৈরি হয় না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ যেই জায়গায় স্বাধীনতার প্রায় 55 বছরের মতো, তো সেই জায়গায় আসলে আমাদের দেশের শ্রমিকরা যদি এই রকম অবস্থার মধ্যে থাকে তাহলে আমাদের এই অর্থনীতির বড়াই করার সুযোগ থাকবে না। ফলে সরকারকে এই বিষয়গুলো যদি সরকারের তদারকি, মালিক ভুল করতে পারে, মালিক পক্ষপাত করতে পারে, মালিকের স্বার্থ থাকতে পারে, কিন্তু সরকার তো আসলে দৃষ্টি দেওয়া, তদারকি করা সেগুলো দায়িত্ব সরকারের। তো আমরা এবার আশা করি যে সরকার করবে। আর বিশেষ করে যদি পোশাক খাতের কথা আমরা বলি, পোশাক খাতে কিন্তু অনেক নতুন প্রজন্মের উদ্যোক্তারা এসছেন। একটা সময় ছিল কিছু হলেই পোশাক মালিকরা বলতেন যে আমরা নতুন, আমরা শিখছি। রানা প্লাজার পরেও 1175 জন শ্রমিক মারা গেলেন, ওনারা বললেন আমরা শিখছি, মানে এত মৃত্যুর মধ্যে দিয়ে ওনারা শিখছে। কিন্তু এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে, ফলে অনেক নতুন উদ্যোক্তারাও এসছেন। ফলে আমার মনে হয় বাংলাদেশটা তো আমাদের সবার, তো বাংলাদেশের নাগরিক মালিকরাও, তারাও নিশ্চয়ই এই বিষয়গুলোতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এটাই আমরা আশা করি। শ্রম সংস্কার কমিশনে আপনি একজন সদস্য ছিলেন, সেই জায়গায় আপনাদের আসলে দাবি দেওয়া যা ছিল সেটা কতটা সংস্কার কমিশনের প্রস্তাব এসেছিল, কতটা এই আইন আকারে আসলো, যদি একটু বলেন যে বিষয় ধরে ধরে যে আসলে কোন জিনিসগুলো আপনারা পান নাই, কোন জিনিসগুলো পাওয়া উচিত ছিল, প্রস্তাবগুলো কি ছিল যেগুলো পান নাই। গণ অভ্যুত্থান হওয়ার কারণেই আসলে শ্রম সংস্কার কমিশনটা হয়েছে বলে আমি মনে করি। গণ অভ্যুত্থানের মধ্যে হাজারো যে মানুষ প্রাণ হারিয়েছিলেন তাদের একটা বড় অংশ ছিল শ্রমজীবী মানুষ। গণ অভ্যুত্থানের পরে, যে কোনো দেশে এই ধরনের গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, তার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়, প্রত্যাশাও বৃদ্ধি পায়। এবং সেই জায়গা থেকে আসলে শ্রম কমিশন, 1100টা কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, যার মধ্যে একটা ছিল শ্রম কমিশন। তো সেই শ্রম কমিশনের মধ্যে আমার সুযোগ হয়েছে কাজ করার। এটাকে আমি একটা মানে বলবো আমার শেখার জন্য একটা বড় জায়গা ছিল, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে এই জায়গায় কাজ করতে পেরেছি, এটাও আমার জন্য একটা বড় ব্যাপার। তো যেটা আমরা দেখলাম যে মানে কমিশনটা সৈয়দ সুলতানুদ্দিন আহমেদের কে প্রধান করে, সেখানে আরও অনেকে ছিলেন, আইনজীবী ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, গবেষক ছিলেন, মালিকরা ছিলেন, আমরা ছিলাম শ্রমিক প্রতিনিধিরা, সবাই মিলেই সেই শ্রম কমিশনটাতে আমরা একটু লম্বা সময় ধরে কাজ করেছি। এই অভিজ্ঞতাটাও আমাদের নতুন। শ্রমিক মালিক এক টেবিলে বসে কথা বলছি, কেউ কাউকে ক্ষমতা দেখাচ্ছি না, চিন্তা, বুদ্ধি বা কোনটা হলে ভালো হয় সেই চিন্তা থেকে আমরা কাজ করছি। এই অভিজ্ঞতা বাংলাদেশে আমার মনে হয় না শ্রম খাতে ছিল আর কি। সবসময় আমাদের একটু ভয় থাকতে হতো। তো সেই জায়গায় আমরা কাজ করে প্রায় 448 পৃষ্ঠার মতো, যদি আমি ভুল না করি, একটা সুপারিশমালা আমরা করি, যেখানে প্রথমেই ছিল যে শ্রমিকদের স্বীকৃতি দিতে হবে। শ্রমিক মানে শ্রম কমিশন এবং টিসিসি দুইটা জায়গায় কাজ হয়েছে গণঅভ্যুত্থানের পরে। দুইটাতেই আসলে শ্রম আইনে এবং শ্রম খাতে কি পরিবর্তন করা যাবে সেটা আসছিল। তো শ্রম কমিশনে যেগুলো এসছে তার মধ্যে সুপারিশ এসছে, আর টিসিসি যেটা জাতীয় ত্রিপক্ষ পরিষদ, সেখানে সরাসরি আইনের একদম খাত ধরে ধরে প্রস্তাবনা, এই দুই প্রস্তাবনার আলোকেই আসলে একভাবে আমরা মনে করি যে শ্রম আইন এসছে। তো শ্রম কমিশনেও এই প্রস্তাবটা ছিল যে স্বীকৃতি দিতে হবে 7.5 কোটি শ্রমিক, যাদের মানে 85% কোনো স্বীকৃতি নেই। তো শ্রমিকের সংজ্ঞাটা সম্প্রসারিত করতে হবে, শ্রমিকদের বেতনটা মর্যাদাপূর্ণ করতে হবে, মাতৃত্বকালীন ছুটি বাড়াতে হবে, শ্রমিকরা যাতে কথা বলতে পারেন, কথা বললেই বা
আন্দোলন সংগ্রাম করলেই তাদেরকে যাতে লাঠি পেটাকো হতে না হয় বা মামলা খেতে না হয় বা গুলিবিদ্ধ হতে না হয়, সেই জন্য সংগঠন করা বা মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমাদের গণঅভ্যুত্থানের যেই দাবিটা বড় আকারে ছিল, যে সেই জায়গাটা যাতে তৈরি হয়, সেই কারণে ট্রেড ইউনিয়নের যে শর্তগুলো সেগুলো কিভাবে শিথিল করা যায় সেই বিষয়গুলোতে প্রস্তাবনা ছিল। কিছু বিষয় নিয়ে আমরা টিসিসিতে কাজ করি, প্রথমে শ্রম কমিশন, পরবর্তীতে টিসিসি। এই জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কাজ সরকার, মালিক, শ্রমিক তিন পক্ষই আছে, তারা সরকারকে শ্রম আইন এবং অন্যান্য বিষয়ে সুপারিশ দেয়, এটা সরকার সর্বোচ্চ বিবেচনাও করে। তো সেই জায়গা থেকেও আমরা মানে কাজ করেছিলাম। এবং এবার আমার কাছে যেটা মনে হলো, আমি নতুন সদস্য ছিলাম, টিসিসি পুনর্গঠন করা হয়েছিল, এবং সেখানেও আমরা যতটুকু শুনেছি যে মানে ঠিক অনেক সিদ্ধান্ত শ্রম আইনের পরিবর্তনের জন্য অনেকদিন থেকেই কাজ হচ্ছিল। আইএলওরও কিছু অভিযোগ ছিল যে এখানে মত প্রকাশের স্বাধীনতা বা ইউনিয়ন করার জায়গাগুলো ঠিক মতো হচ্ছে না, সেই জায়গা থেকেও একটা আইন পরিবর্তনের চাপ আগের সরকারের সময় থেকেই ছিল। কিন্তু পরবর্তী সময় যে টিসিসিটা পুনর্গঠিত হলো, সেটা গণঅভ্যুত্থানের সময় হয়েছে। সেই গণঅভ্যুত্থানের কারণেই হয়তো আমরা টিসিসিতে যেতে পেরেছি, না হলে যেতে পারতাম কিনা সেটাও সন্দেহ। তো আমাদের জানা মতে এই সময় যেই ভাবে কাজ হয়েছে, মানে মালিক, সরকার, শ্রমিক তিন পক্ষই আমরা কিন্তু অনেক মৌখিক এবং লিখিতভাবে করে শ্রম আইনের একটা জায়গায় সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি, যেগুলোতে একমত হয়েছে সেটা হয়েছে, আর কিছু জায়গায় সরকার ইন্টারভেন করেছে আর কি। এই যে আপনি বলছিলেন যে শ্রমিকের সংজ্ঞাটা একটু সম্প্রসারণ করার কথা ছিল, সেটা সম্ভবত হয় নাই, যে সংশোধিত আকারে যে বিলটা পাস হয়েছে সেটাতে হয় নাই। এতে কি আরো যেগুলো হয়েছে সেগুলো আগে একটু বলি। যেমন পুরো শ্রম আইনের মধ্যে আমরা বলেছিলাম যে মহিলা শব্দটা থাকবে না, মহিলা শব্দটা পরিবর্তন করে নারী করা হয়েছে, কারণ মহিলা শব্দটা এসছে অন্দরমহল থেকে, এবং সমকাজে সমমজুরির যেই জায়গাটা আমরা বলি, যখন আমরা অন্দরমহলের হিসাবে চিহ্নিত করি, ওইটা আসলে ঠিক থাকে না, তো এটা চেঞ্জ হয়েছে। দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল যে শ্রম পরিবেশ যাতে শ্রম বান্ধব হয়, সেই জন্য সেখানে যৌন হয়রানির বিরুদ্ধে নীতিমালা থাকতে হবে। এবার যৌন হয়রানি, সহিংসতা, জেন্ডার ভিত্তিক বৈষম্য, এগুলোর সংজ্ঞা নির্দিষ্ট করা হয়েছে, এবং এগুলো নিষ্পত্তি কিভাবে হবে সেটাও করা হয়েছে। মজুরি প্রতিষ্ঠানে আগে ছিল 5 বছর পর পর হবে, এবার 3 বছর পর পর হয়েছে। উৎসব ছুটি ছিল 11 দিন, সেটা 13 দিন হয়েছে। শ্রমিকরা যদি নিজে থেকে চাকরি ছেড়ে দেন, তাহলে আগে যে সুবিধা ছিল এখন তার থেকে সুবিধা বৃদ্ধি পেয়েছে। মাতৃত্বকালীন ছুটি আমরা বলেছিলাম যে 180 দিন করার জন্য, যেহেতু সরকারি জায়গাতেও 180 দিন, কিন্তু সেটা হয়েছে 120 দিন, 112 থেকে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে ইউনিয়ন করা। ইউনিয়ন করার জন্য আগে কোনো প্রতিষ্ঠানে 20% শ্রমিকের সম্মতি লাগতো, আর প্রতিষ্ঠানের বাইরে 30% শ্রমিকের সম্মতি লাগতো। সেটা এখন 20 থেকে শুরু হয়েছে, প্রতিষ্ঠানে 20 থেকে 405টা স্ল্যাবে, আর প্রতিষ্ঠানে হচ্ছে পুঞ্জে হচ্ছে 20। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমি মনে করি। কিন্তু এখানে আবার আরেকটা খটকা আছে, সেই খটকাটা হলো যে এখানে 3টা ইউনিয়নের বেশি একটা সেক্টরে করা যাবে, মানে একটা প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠান পুঞ্জের যে এলাকা সেখানে করা যাবে না, সেখানে আবার কিন্তু আমরা সীমাবদ্ধ হয়ে যাই। আর শ্রমিকের সংজ্ঞার কথা যেটা বলছেন, যে শ্রম অধ্যাদেশ প্রথমে হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই শ্রম কমিশন টিসিসি হয়ে। তো অধ্যাদেশের ক্ষেত্রে দেখলাম আমরা যে শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারীদেরকে যুক্ত করা হলো। আবার আইন যখন হলো তখন আমরা দেখলাম 3টা বিষয় আসলে সংশোধনী হয়েছে। অনেকগুলো সংশোধনের মধ্যে 3টা খুব গুরুত্বপূর্ণ, আর 93টা ধারাই মধ্যে প্রায় অনেকটাই মানে হুবহুই আইন হয়েছে, কয়েকটা পরিবর্তন হয়েছে। তার মধ্যে 3টার মধ্যে একটা ছিল ওই যে শ্রমিকের সংজ্ঞা, এখানে কর্মচারী কর্মকর্তাটা আবার সরিয়ে ফেলা হয়েছে। ফলে যারা এই কর্মচারী কর্মকর্তা বলে যেই আসলে যারা শ্রমিকের মতোই আসলে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের যে শ্রম আইনের অধীন তার যে বেনিফিটগুলো পাওয়ার সুযোগ ছিল, সেটা কিন্তু আর থাকছে না। আরেকটা ছিল প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বাধ্যতামূলক, সেটাও বাধ্যতাটা তুলে নেওয়া হয়েছে। ফলে সেই ক্ষেত্রেও শ্রমিকরা কিছুটা পিছিয়ে পড়ছেন। তো এই বিষয়গুলো আছে। তো একবারে তো শ্রম আইনের অনেক কিছু হয়তো হবে না, কিন্তু যতটুকু হয়েছে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 2013 সালে একবার রানা প্লাজার পরে প্রায় 87টা ধারা নিয়ে কাজ করা হয়েছে। তখনও ওই চাপটা ছিল রানা প্লাজা এত মানুষ, হয় মানুষকে মারা যেতে হবে, নাহলে আন্দোলন করতে হবে, এই দুইটার মধ্যেই আসলে বড় কিছু হয়। তো এখনও অনেক বিষয় নিয়ে কাজ করার আছে শ্রম আইনে। আমরা যা চেয়েছিলাম সব আমরা পেয়ে গেছি তা না,
কিন্তু যতটুকু পেয়েছি সেটা আমার মনে হয় না কোনো অভ্যুত্থান ছাড়া আমরা পেতে পারতাম। একটু জানতে চাই যে নতুন আইন আসলো, তাতে শ্রমিক কতটা সুরক্ষা পাবে? মালিকরা কি আগের চেয়ে আর একটু বেশি মানে এই জায়গা অ্যাক্টিভলি কাজ করার সুযোগ পাচ্ছে কিনা, যেখানে বেতন ভাতা তাদের দাবি দেওয়া নেওয়ার জন্য চাপে থাকবে কিনা দেওয়ার জন্য? আম, এখানে যেটা বললাম যে শ্রমিক যদি চাকরি ছাড়ে তাহলে তার কিছু বেনিফিট দিতে হবে। লে অফের ক্ষেত্রে আগে যেরকম সুবিধা ছিল এখন সুবিধা বৃদ্ধি পেয়েছে। আম, তো আম, এখন আমার কাছে মনে হয় যে জবাবদিহিতার জায়গাটাকে যদি আমরা শ্রমিক পক্ষ একটু ঐক্যবদ্ধ থাকি, মালিকরাও যদি ভয় না পেয়ে প্রকৃত ইউনিয়ন করার সুযোগগুলো শ্রমিক নেতাদেরকে বা শ্রমিক প্রতিনিধিদেরকে করতে দেয়, সেই ক্ষেত্রে একটা নতুন কাজ করার পরিবেশ তৈরি। কারণ গণঅভ্যুত্থান আমাদের একটা জায়গা দিয়েছে যে আমরা একসাথে বসে কিছু কাজ করেছি। আমাদের পক্ষ তো আসলে এক হবে না, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, ফলে দিন শেষে আসলে মানে একসাথে বসে যে মানে মতামতগুলো দেওয়া, একটা গণতান্ত্রিক পথে যাওয়া, সেটাই তো ছিল না। আমরা তো আগে আসলে যেটা আপনাকে বলছিলাম যে আগের টিসিসির আমি সদস্য ছিলাম না, কিন্তু কিছু কিছু মিটিংয়ে বিগত 15 বছরে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কোনো ক্রাইসিস মোমেন্টে হয়তো ঈদের সময় আন্দোলন হবে কিনা সেটা নিয়ে সরকারের ভয়, সেই থেকে একটা ডাক, বা করোনার সময় এই ধরনের, বা রানা প্লাজার পরে ডাক। তো ওই সব সময় আমরা দেখলাম যে আমাদের একটা মানে তটস্থ থাকতে হতো, কী বলবো, মানে মালিক পক্ষের লোকও আছে আসলে সেই জিনিসটার একটু আমার মনে হয় পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানে। সেই পরিবর্তনটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা মালিকদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে পারবো, সরকারকেও আনতে পারবো, এবং যাতে এখানে একটা বাংলাদেশের অর্থনীতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেই শ্রমিকরা যাতে নাগরিক হিসাবে, শ্রমিক হিসাবে তারা মর্যাদা পান, সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতে চাই। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আপা কিন্তু বলছিলেন যে যে সংস্কার হয়েছে এটার স্পিরিটটা যদি গভর্নমেন্ট ধরে রাখে, এটা যদি বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে শ্রমিকদের পাওনা যেটা সেটা আদায় যতটা সহজ হবে, সেই সাথে মালিক পক্ষকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যাবে। শুধু মালিক পক্ষ নয়, যে সরকারেরও অনেক কিছু করণীয় আছেন বলে তিনি কিন্তু বলছিলেন। শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি টিভিএস স্পেশাল।